এখনো কোনো কাজ হয়নি কিন্তু কমিশনের। প্লাস এই কমিশনগুলোর কোনো স্ট্রাকচার নাই, মানে একজন ব্যক্তিকে আপনি করে দিয়েছেন, ও একজন ব্যক্তি কি করবে, আরও 5 জনকে রিক্রুট করবে, কিন্তু কোনো স্ট্রাকচার আছে তাদের? তাদের মানে দপ্তর, তাদের সেক্রেটারিয়েট, তাদের আইনি তাদের সাপোর্ট, এগুলো আছে তাদের? নাই। তাহলে তারা কি করবে? সো এই যে কাজগুলো হচ্ছে মানে একদম অপরিকল্পিতভাবে, একদম মানে ফর ল্যাক অফ এ বেটার ফ্রেজ, বাংলায় বা অশুদ্ধ বাংলায় আমরা বলি না কিছু আবোল তাবোল, মানে অলমোস্ট মনে হচ্ছে আবোল তাবোলভাবে কাজ হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। ভারতের সঙ্গে এখনো নতজানু নীতি বহাল আছে বলে অনেকেই অভিযোগ করছেন, আপনার মত কি? আমার মত আমি একটাই বলবো যে আমি যতদূর দেখেছি, যদিও আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অনেক শক্ত কথা বলেছেন ভারত সম্বন্ধে। শক্ত মানে নেতিবাচক কথা না, কিন্তু মানে বাজে কথা না বা খারাপ কথা না, শক্ত কথা মানে নিজের দেশের ইন্টারেস্ট, মানে বাংলাদেশের ইন্টারেস্ট প্রোটেক্ট করার কথা উনি বলেছেন, এবং এটাকে আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছি এবং আমি সাধুবাদ জানিয়েছি। একই সাথে একদিকে যেমন আমাদের প্রধান উপদেষ্টা শক্ত শক্ত ভালো কথা বলেছেন, অন্যদিকে আমি দেখছি যে আমাদের পররাষ্ট্র নীতিতে কোনো স্ট্যান্সই আসেনি ভারত সম্পর্কে। একটা আছে না যে মানে আমরা এই স্ট্যান্স নিচ্ছি, এইভাবে কাজ করছি, এরকম কোনো পরিষ্কার স্ট্যান্সই আসেনি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি এই পররাষ্ট্র নীতিতে। সো প্রথমে যখন ওনাকে যখন নিয়োগটা দেয়া হলো পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে, তখন আমি পার্সোনালি অ্যাটলিস্ট অনেক আশাবাদী ছিলাম যে পরিষ্কার হবে, পরিষ্কার করবে। এমন হতেই পারে যে ওনারা আসলে পররাষ্ট্র নীতিতে ভালো কিছু কাজ করতে চেষ্টা করছে, কিন্তু দৃশ্যমান এখনও কিছু হয়নি, এবং এটা সত্যি কথা, নতুন কিছু হঠাৎ করে দৃশ্যমান হবে না। তবে যেহেতু দৃশ্যমান হতে সময় লাগবে, ওনারা যদি কষ্ট করে আমাদেরকে জানাতেন, ওয়েন আই সে আমাদের, আমি শুধু পলিটিক্যাল পার্টির কথা বলছি না, আমি বলছি দেশ জাতিকে, কারণ ওনারাও তো প্রেস কনফারেন্স করেন ভাই, ওনারাও তো আপনাদের ক্যামেরার সামনে আসেন। তো যখন আসেন তখন যদি আমাদেরকে সন্তোষজনক আলোচনাগুলো জানাতেন যে হ্যাঁ আমরা এই ধরনের, আমরা এই কাজ করছি, এইটা আমরা একটা নীতি নির্ধারণ করেছি, এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে আমরা এইভাবে কন্ডাক্ট করতে চেষ্টা করব, এগুলো যদি জনগণের জন্য মিডিয়ার মাধ্যমেও পরিষ্কার করতেন, তাহলে হয়তো আমরা আরেকটু সন্তুষ্টি পেতাম যে আচ্ছা মানে আমরা জানি কি করতে চেষ্টা হচ্ছে। এক রাতে দেখা যাবে না, বাট আমরা জানি একটা প্রসেস চলছে, কিন্তু আমরা সেটাও দেখিনি। এই যে মাছ পাঠাবো না, মাছ পাঠাচ্ছি দেখছি, এবং অনেক কিছুতেই মানে বর্ডার রিলেটেড ইস্যুতেও আমরা দেখছি যে আরও শক্ত স্ট্যান্স হয়তো নেওয়া যেত, কিন্তু আমাদের সরকার নিচ্ছে না। এবং নিশ্চয়ই সরকারের অনেক ভালো কারণ থাকতে পারে ধীরে সুস্থে এই স্ট্যান্সগুলো নেওয়ার, বাট এগুলো নিয়ে একটা আলোচনা যদি হতো তাহলে জনগণকে জানাতে পারতো। কারণ এগেন ভুলে যাবেন না, কিন্তু ওনারা নির্বাচিত সরকার না, যে ওনারা এই কথাটা বলতে পারবেন না যে আমরা নির্বাচিত সরকার, জনগণ ভোট দিয়েছে, জনগণ আমাদের উপর আস্থা রাখে, সো এখন জনগণের আস্থা নিয়ে আমরা কাজ করছি, কিছু সেন্সিটিভ জিনিস আছে আমরা বলতে পারছি না। ওনারা কিন্তু এই টাইপের সরকার না, ওনারা জনগণের আস্থায় আসে নাই, ওনারা আমাদের কিছু রাজনৈতিক দল, ছাত্র আন্দোলনকারী সমন্বয়করা আর সুশীল সমাজের কিছু প্রতিনিধি, সব মিলে 1 থেকে 150 জন প্রতিনিধির মাধ্যমে ওনারা সরকার গঠন করেছেন। আর আর্মড ফোর্সেস, অবভিয়াসলি জেনারেল ওয়াকার সাহেবেরও এখানে বড় অবদান ছিল। সো আর্মড ফোর্সেসের কিছু সিনিয়র অফিসার্স, এই 4টা গ্রুপ মিলিয়ে 150 মানুষ হবে না যারা ওনাদেরকে এই সরকারে বসিয়েছেন। সো ওনাদের কিন্তু এই লাইনটা নাই যে জনগণের আস্থায় আমরা এসেছি, না, আপনারা 150 মানুষের আস্থায় এসছেন। সো আপনারা শুধু 150 মানুষকে জানালে হবে না, সরকার জনগণের। সো আপনাদের উপরে একটা দায়িত্ব আছে, যেটা নির্বাচিত সরকারের উপরে হয়তো এই লেভেলে থাকে না, কিন্তু আপনাদের উপরে অ্যাকচুয়ালি এই লেভেলেই আছে, যে প্রত্যেকটা কাজের আগে জানানো। কিন্তু ওনারা জানাচ্ছেন না, আমরা আস্থা পাচ্ছি না, এই জায়গাগুলোতে প্রবলেম তৈরি হচ্ছে। সরকারের অনেক প্রতিষ্ঠানে ফ্যাসিবাদদের পুনর্বাসন করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এটা আমি অলরেডি যদি আপনার প্রথম না দ্বিতীয় প্রশ্নতে কিছু দূর অ্যাড্রেস করেছি। সরকার যেহেতু নিজেদের স্টেবিলিটি আনতে পারেননি, অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্টেবিলিটি আনতে পারেননি, আনতে না পারার অনেক কারণ থাকতে পারে, আমি জানি না। দৃশ্যমান যে কারণগুলো আমাদের কাছে মনে হয়, যেটা মনে হয় আমাদের কাছে, এক হলো যে হয়তো কিছু দূর সরকার মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় যারা আছেন, ওনারা সবাই অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত অভিজ্ঞ, কিন্তু একটা ছোট প্রবলেম হয়েছে যে ওনারা সবাই একই ক্যাটাগরিতে ওনাদের জ্ঞান, মানে ইন্ডিভিজুয়ালি ব্যক্তি হিসেবে ওনারা সবাই ওই মর্যাদার ব্যক্তি যে ওনারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারেন। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে হলো যে ওনাদের অনেকেরই একই ধরনের অভিজ্ঞতা। মানে আপনি যদি মনে করেন যে যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ফুটবল টিমের সাথে কম্পেয়ার করি, তাহলে ওনারা সবাই একদম ইন্টারন্যাশনাল খেলার ফুটবল প্লেয়ার, পুরা
ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল প্লেয়ার, কিন্তু সবাই গোলকিপার। এখন 11 জন গোলকিপার দিয়ে তো খেলা একটু মুশকিল হয়ে যায় না? তো কিছু দূর, এগেন আমি একটু বাড়িয়ে বলছি, বাট আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু দূর এই ধরনের অবস্থান হয়েছে যে সরকার পরিচালনার অভিজ্ঞতার কিছু ঘাটতি আছে। এটা কোনো বড় বিষয় না, ওনারা যদি অভিজ্ঞদের দাওয়াত জানিয়ে নিতেন, যেটা করার কথা। কিন্তু ওনারা এখানেও হয়তো অপারগতা প্রকাশ করছেন, ওনারা দাওয়াত জানাচ্ছেন না। ওনারা শুধু অভিজ্ঞ না, ওনারা সাথে জনগণদের সাথে যারা কাজ করে রাজনৈতিক দল, তাদেরকেও দাওয়াত জানাতে পারতেন। সেই জায়গাটাতেও ওনারা অপারগতা প্রকাশ করছেন, ওনারা দাওয়াত জানাচ্ছেন না। ওনারা নিজেরা চেষ্টা করছেন করতে, সেটাকেও আমি সাধুবাদ জানাই, কিন্তু ওনারা করতে সক্ষম হচ্ছেন না। যখন সক্ষম হচ্ছেন না, তখন তাদের উপর একটা দায়িত্ব আছে না, তাহলে বাকি আরও কারা তাদেরকে সহযোগিতা করলে সক্ষম হতে পারে তাদেরকে দাওয়াত জানানোর, সেই জায়গাটাতেও তারা এগুচ্ছেন না। এই জায়গা, এই সব মিলিয়ে প্রতিদিন তাদের সফলতার হার কমছে, ব্যর্থতার লিস্ট বাড়ছে। এবং আমি যেটা আশঙ্কা করি যে এটা যদি বেশি ব্যর্থতার দিকে যায়, তাহলে সরকার আনস্টেবল হয়ে যাবে। এবং সরকার যদি আনস্টেবল হয়, এই যে আওয়ামী দোসর বলেন বা যারাই বলেন, যারা এখন পলাতক, তারা এই সুযোগগুলো কন্টিনিউসলি নিবে। মানে এই যে গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলনগুলো হচ্ছে, যেটাতে এগেন ইতিমধ্যে এমনভাবে হয়েছে যে একজন গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন, অসংখ্য আহত হয়েছেন। এই ঘটনাগুলো ঘটার ভেতরে কোনো উস্কানি নাই বলে আপনি মনে করেন? নিশ্চয়ই উস্কানি আছে। এই উস্কানিগুলো দেওয়ার সাহস কীভাবে পেল? কারণ সময় পাচ্ছে, তাদের কাছে মামলা হচ্ছে না। এবং যেই পুলিশ বাহিনীর যে রিফর্মগুলো দরকার, সেগুলো সময় পেরিয়ে যাচ্ছে। এই যে কমিশনগুলো করা হলো, 1 নম্বর হলো হঠাৎ করে কমিশন করা হলো। এই কমিশনগুলো প্রথম 1-2 সপ্তাহে করা যেত, কারণ ব্যক্তিবিশেষ কমিশন বানিয়েছে কিন্তু তারা। তো ব্যক্তিবিশেষ এই ব্যক্তিগুলোকে তো আপনারা ডে 1 চিনতেন। আপনারা 8 তারিখে যখন সরকার ক্ষমতায় নিলেন, 10 তারিখ 11 তারিখে এই কমিশনগুলোর দায়িত্ব দিতে পারতেন। আমরা বলেছিলাম, রাজনৈতিক দল থেকে আমরা এরকমই বলেছিলাম, এবং আমরা আরও শক্ত টাস্কফোর্স বানাতে বলেছিলাম, 1% কমিশন বানাতে বলি নাই, কারণ 1% ইজ 1%। 4-5 জন নিয়ে শক্ত টাস্কফোর্স বানাতে বলেছিলাম, ওটা 1 সপ্তাহের ভিতরে করা যেত, কিন্তু ওনারা করেন নাই। এই কমিশনগুলো এখনও কাজ শুরু করে নাই। এবং এর মধ্যে আমরা দেখেছি যে এই কমিশনের দায়িত্ব যাদের দিয়েছেন, দায়িত্ব পাওয়া পর্যন্ত তারা জানতেন না, বা 2-1 জন এমনও বলেছেন যে দায়িত্ব পাওয়ার পর নাকি তারা জেনেছেন যে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। আবার এর ভিতরে একটা কমিশনের দায়িত্ব পাল্টে দেয়া হলো। সংবিধান রিলেটেড যে কমিশনটা তৈরি হয়েছিল, সেটা একজন আইনজীবীকে দেওয়া হয়েছিল, যিনি সংবিধান নিয়ে এর আগে কাজ করেছেন, মানে সংবিধান বিশেষজ্ঞ বলা হয়, মানে কোর্টে কাজ করেছেন অ্যাটলিস্ট। উনার কাছ থেকে দায়িত্ব নিয়ে, বা উনি হয়তো অপারগতা প্রকাশ করছে, ঠিক আছে, বাংলাদেশে আইনজীবী সংবিধান বিশেষজ্ঞর কমতি আছে, এটা তো বিশ্বাসযোগ্য না। উনারা এই দায়িত্বটা নিয়ে একজন রাষ্ট্রবিজ্ঞানীকে দিলেন। যাকে দিয়েছেন উনি অত্যন্ত জ্ঞানী মানুষ ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ উনি রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী আর কনস্টিটিউশনাল আইন বিশেষজ্ঞ দুটো তো এক জিনিস না। তাহলে রাষ্ট্রবিজ্ঞানীকে এই দায়িত্ব দেয়া হলো, তাহলে কি সঠিক কাজটা হলো? এবং আরেকটা বড় প্রবলেম হলো, উনি আমার অনেক শ্রদ্ধেয় হতে পারেন, কিন্তু উনি তো বাংলাদেশি না, মানে উনি আমেরিকান সিটিজেন, এবং উনি বসবাস করেন আমেরিকা। আচ্ছা, আমেরিকান সিটিজেন যদি নাও হয়, সাপোজ আমি ভুল বলেছি, আমি ধরে নিয়েছি আমেরিকান সিটিজেন, কারণ উনি অনেক বছর আমেরিকায়, এর জন্য আমি ধরে নিয়েছি। সাপোজ উনি আমেরিকান সিটিজেন না, সাপোজ আমি ভুল বলেছি, কিন্তু উনি কোথায় বসবাস করেন? আমেরিকায় বসবাস করেন ভাই। বাংলাদেশকে আমাদের মানুষের কমতি পড়েছিল। সো এই ধরনের ভুল কন্টিনিউসলি হয়ে যাচ্ছে, এবং এখনো কোনো কাজ হয়নি কিন্তু কমিশনের। প্লাস এই কমিশনগুলোর কোনো স্ট্রাকচার নাই, মানে একজন ব্যক্তিকে আপনি করে দিয়েছেন, ও একজন ব্যক্তি কি করবে? আরও 5 জনকে রিক্রুট করবে, কিন্তু কোনো স্ট্রাকচার আছে তাদের মানে দপ্তর, তাদের সেক্রেটারিয়েট, তাদের আইনি তাদের সাপোর্ট, এগুলো আছে তাদের? নাই। তাহলে তারা কি করবে? সো এই যে কাজগুলো হচ্ছে, মানে একদম অপরিকল্পিতভাবে, একদম মানে ফর ল্যাক অফ এ বেটার ফ্রেজ, বাংলায় বা অশুদ্ধ বাংলায় আমরা বলি না কিছু আবল তাবল, মানে অলমোস্ট মনে হচ্ছে আবল তাবলভাবে কাজ হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। মানে ওনারা যদি জাস্ট, অন্তর্বর্তীকালীন সরকার যদি জাস্ট তাদের সম্পৃক্ততাটা বাড়াতেন, তাহলেই কিন্তু কাজগুলো এই আবল তাবল হতো না। ওনারা যদি 5 জন বিশেষজ্ঞকে ডেকে পাবলিকের সম্মুখেই একটা মিটিং করতেন, যেটা কিভাবে করা যায়, পাবলিকের সম্মুখে ওনাদেরকে জানানো হতো যে এইভাবে করলে হয়, তারপর ওখান থেকে ওনারাই বেছে নিতেন। ভাই, আমরা তো ওনারা শ্রদ্ধেয় জ্ঞানী ব্যক্তি বলেই তো ওনাদেরকে সরকারে বসিয়েছি, সো ওনারাই বেছে নিতেন। কিন্তু এখন আপনি জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনি তো ডাক্তার না। আমার অসুখ করেছে, আমি আপনার কাছে গেছি,
তাহলে আপনি জ্ঞানী ব্যক্তি কি বলতে পারেন, এই আমি ববি সাহেব আপনার অসুখ হয়েছে, তাড়াতাড়ি একটা ভালো ডাক্তার আপনাকে দেখাচ্ছি। কিন্তু আপনি যদি বলেন না ডাক্তারের দরকার নেই, আমি তো শিক্ষিত ব্যক্তি, আমি আপনার চিকিৎসা করে দিব, তাহলে চিকিৎসা হবে ভাই? মানে কিছু দূর ওই যে যেটা বললাম আবল তাবল, কিছু দূর এইরকম আবল তাবল মনে হচ্ছে সরকারের কর্মকাণ্ড। আমি মানে আবেদন জানাচ্ছি, অনুরোধ করছি সরকারের সকল মানে সরকারের সাথে সম্পৃক্ত যারা আছেন সবাইকে, ইনক্লুডিং আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, আপনারা অত্যন্ত গুরুজন, মানে আপনারা গুরুজন, আপনারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, অত্যন্ত শ্রদ্ধার পাত্র আমাদের সবার। আপনারা প্লিজ আপনাদের এফিসিয়েন্সি বাড়ান, তার জন্য আমাদেরকে যদি ব্যবহার করতে হয় করেন, অন্য কাউকে যদি ব্যবহার করতে, আমি আপনাদেরকে 100% কনফিডেন্সের সাথে বলছি যে বাংলাদেশের কোনো নাগরিককে আপনি যদি আজকে কোনো কাজের জন্য ডাকেন তারা না করবে না, তাদেরকে ডাকেন। আমাদেরকে নাহলে না ডাকলেন যাক, আপনারা বললেন রাজনৈতিক দল আমরা পছন্দ করি না, যান করেন না, যান নির্বাচন দিলেই হবে, সেটা পরের কথা। কিন্তু এখন রাজনৈতিক দল পছন্দ করেন আর না করেন, আপনারা যারা পারে তাদেরকে ডাকেন ভাই, ডেকে আপনারা কাজগুলো প্লিজ শুরু করেন।